হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও একটি গ্রুপ ডিসকাশন নিয়ে চলে এসেছি। আজ গ্রুপ ডিসকাশনে বিষয় রেখেছি প্র্যাকটিস সেটের ওপর থেকে। আমাদের এই চ্যানেলেতে তোমরা টপিক ওয়াইজের সাথে সাথে কিন্তু প্র্যাকটিস ওয়াইজেরও ক্লাস পেয়ে যাবে, এবং আগেও এরকম হয়েছে অনেকগুলো ক্লাস প্র্যাকটিস সেট তার সাথে সাথে বিভিন্ন টপিক ওয়াইজ। ঠিক আছে, তো বেশি না বকে শুরু করছি। আজকের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে স্টেট লেভেলের এক্সাম হোক বা সেন্ট্রাল লেভেলের এক্সাম হোক, সমস্ত পরীক্ষাতেই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। শুরু করছি প্রথম প্রশ্ন। ভারতীয় 200 টাকার মোটিভ কি? ভারতীয় 200 টাকার নোটের মোটিভ কি? মোটিভ মানে কিছুই নয়, যে বিভিন্ন ছবিগুলো থাকে না, সেই ছবিটা জানতে চাইছে যে 200 টাকার নোটে কিসের ছবি থাকে। অপশন বলছে সাঁচি স্তূপ, নাকি লালকেল্লা, নাকি রথ সহ হাম্পি বা এক কথায় হাম্পি, নাকি বলছে রানী কি ভাব। আর একবার বলছি, ভারতের যে টাকায় 200 টাকার নোট রয়েছে সেখানে কিসের ছবি থাকে। তোমরা যদি ভালোভাবে দেখো, হ্যাঁ, বাড়িতে 200 টাকার নোটটা উল্টে দেখবে, তার নিচে এবং ছবিও তো রয়েছে এবং তার নিচেতে লেখাও রয়েছে কিসের ছবি। তার 200 টাকার নোটে কিসের ছবি রয়েছে? অপশন বলছে সাঁচি স্তূপ, নাকি লালকেল্লা, নাকি রথ সহ হাম্পি বা হাম্পি, নাকি রানী কি ভাব। কেউ কি পারবি? বল। সাঁচি স্তূপ, তাই তো? সাঁচি স্তূপ। আচ্ছা, তাহলে 10 টাকার নোটে কিসের ছবি আছে বলতে পারবি? কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির কোথায় আছে? উড়িষ্যাতে আছে। আচ্ছা, তাহলে 20 টাকার নোটে কিসের ছবি আছে? ইলোরা গোয়া, যেটা কোন রাজ্যে আছে? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে। প্রিভিয়াস ইয়ারতে প্রশ্ন এসেছে যে ইলোরা বা অজন্তা কোন স্টেটে রয়েছে। আর 50 টাকার নোট কত টাকার নোটে থাকে? বিজয়নগর সাম্রাজ্য, যেটা কত হাম্পি, হাম্পির ছবি থাকে 50 টাকার নোটে, যেটা আমরা পড়েছিলাম যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, 100 টাকার নোটে কিসের ছবি থাকে? রানী কি ভাব। যেই রানী কি ভাব হচ্ছে গুজরাটের একটি উল্লেখযোগ্য ভাস্কর্য বা স্থাপত্য, তাই তো? আর 200 টাকার নোটে আমরা পড়লাম সাঁচি স্তূপ, যেটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। আর 500 টাকার নোটে কি রয়েছে? দিল্লির লালকেল্লা। আর 2000 টাকার নোটে মঙ্গলযান। তাহলে কত টাকার নোটের পিছনে কিসের ছবি আছে যেমন ইম্পর্টেন্ট, এবং কালারগুলো থেকেও প্রশ্ন এসে থাকে। প্রিভিয়াস এসএসসির কোনো একটি এক্সামে 500 টাকার নোটের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেইটাও জানতে দিয়েছিল। আমাদের এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই, প্রতিটা এক্সামের প্রশ্নতেই কিন্তু একটা দুটো খটোমটো প্রশ্ন থাকে, তো সুতরাং সেইটাকে নিয়ে ডিপ্রেস বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা 99% অ্যাকুরেসি নিয়ে যাব, বাকিটা হচ্ছে ভগবান হাতে ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে 10 টাকার নোটটার আগে জানলাম কিসে থাকে? কোণারকের সূর্য মন্দিরের ছবি থাকে। আচ্ছা, 10 টাকাটার কালার কেমন হয়? চকলেট ব্রাউন কালারের হয়। চকলেট ব্রাউন কালারের হয়। আচ্ছা, 20 টাকার কিসের ছবি থাকে আরেকবার বলে দে? ইলোরা গুহা। আচ্ছা, রংটা কেমন হয়? সবুজ হলুদ বা গ্রিনিশ ইয়েলো, মানে সবুজ হলদে মিক্সিং করলে যে কালারটা হয় সেই কালারটা হয় 20 টাকার নোটে। আচ্ছা, 50 টাকায় কি থাকে আগে বল? 50 টাকা হাম্পি। কালার কেমন? একটু ফ্লুরোসেন্ট ব্লু বা ব্লুর একটু কম মাত্রা থাকে। এগুলো সব ল্যাভেন্ডার বল, তারপরে হচ্ছে ম্যাজেন্টা বল, ব্লু বল, এগুলো সব ব্লুরেরই কম্বিনেশন। এবার এক একটা রং তৈরি হয় এক একটা কম বেশির উপর। দেখবি আমরা পড়েছি যে পড়িনি, বিভিন্ন রং কিন্তু বেশি নেই, রং অল্প মাত্রায়, যেগুলো মৌলিক রং বলা হয় সেগুলোকে নির্দিষ্ট মাত্রায় অনুপাতে মিশিয়ে মিশিয়ে নানা রং তৈরি হয়, তাই তো? তাহলে রং কিন্তু ব্লু, তার সাথে বিভিন্ন মাত্রায় আদার্স রংগুলো মিশিয়ে ব্লুরই নানা রঙের প্রকারভেদ চলে আসে। সেগুলো তাহলে কি এই ম্যাজেন্টা বল, ল্যাভেন্ডার বল, তারপর ফ্লুরোসেন্ট বল, এগুলো কিন্তু ব্লুরই ক্লাসিফিকেশন, বুঝলি? তাহলে 50 টাকায় কি থাকে? ফ্লুরোসেন্ট ব্লু। আচ্ছা, 100 টাকায় ল্যাভেন্ডার, যেটা হচ্ছে 100 টাকায় কি আছে? রানী কি ভাব। আচ্ছা, 200 টাকায় একবারে গাঢ় একবারে হলুদ, ডিপ হলুদ নয়, ডিপ ইয়েলো। আচ্ছা, 200 টাকায়। আর 500 টাকায় কি থাকে? স্টোনি গ্রে, মানে স্টোন পাথর কালারের যেমন হয় না, স্টোনি গ্রে পাথর কালারের রংটা হয়। আর 2000 টাকায় ম্যাজেন্টা রং থাকে, আর যেটা মঙ্গলযানের ছবি থাকে। তাহলে এখান থেকে কি ভারতে যে মানে নোটগুলো রয়েছে তাদের রং কেমন এবং তার সাথে সাথে কিসের ছবি থাকে সেগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। সবাই বুঝতে পারলি তো? তাহলে এই প্রশ্নটা আনসার হয়ে গেল যে ভারতের 200 টাকার নোটে সাঁচি স্তূপের ছবি রয়েছে। নেক্সট প্রশ্ন, সূর্যগ্রহণ কখন ঘটে?
আচ্ছা, এগুলো মানে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ যদিও গ্রহরূপে পৃথিবীর ওই চ্যাপ্টারের পার্ট, তবু আমি বলে দিচ্ছি। দেখ, সূর্যগ্রহণ কি মানে আমরা সূর্যকে দেখতে পাবো না, চন্দ্রগ্রহণ কি আমরা চন্দ্রকে দেখতে পাবো না। এ নিয়ে অনেক ভ্রান্ত মতবাদ আছে যে রাহু কেতু রাক্ষসে খেয়ে নেয়, সব কিছু নয়। সূর্যগ্রহণ মানে সূর্যকে দেখতে পাবো না, চন্দ্রগ্রহণ মানে চাঁদকে দেখতে পাবো না। যেহেতু আমাদের এই মহাবিশ্ব নয়, আমাদের সৌরজগতের মূল শক্তির উৎস সূর্য, তাহলে সূর্যের আলোয় আমরা পৃথিবী আলোকিত হই এবং চাঁদ আলোকিত হয়। তাহলে ধর সূর্য এবং পৃথিবী এবং চাঁদ ঘুরছে, আমরা পড়েছি যে জ্যোতির্বিজ্ঞানে যদি কখনো চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখায় চলে আসে সেটাকে সিজিগি অবস্থান বলা হয়। সেই সময় কি মুখ্য জোয়ার হয় বা ঘোড়া জোয়ার হয়, তাই তো? তাহলে সূর্য পৃথিবী চাঁদও থাকতে পারে বা সূর্য চাঁদ পৃথিবী এটাও থাকতে পারে। তাহলে ধর সূর্য আর এইদিকে আছে পৃথিবী, মাঝে যদি চাঁদ ঢুকে যায় তাহলে আমরা কি সূর্যের আলোটা কি পৃথিবীতে গিয়ে পৌঁছাবে? না, পৌঁছাবে না। তাহলে সেটা হয়ে যাবে কি, আমরা তখন কি সূর্যকে দেখতে পাচ্ছি না, তখন সেটা সূর্যগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ কি, যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ ঢুকে যাবে সেটাও সূর্যগ্রহণ। আচ্ছা, চন্দ্রগ্রহণটা কি, নিশ্চয়ই চাঁদকে দেখতে পাবো না, তাহলে একদিকে সূর্যকে রেখে দিচ্ছি, একদিকে চাঁদকে রেখে দিয়েছি, মাঝে পৃথিবী ঢুকে গেছে। তাহলে কি না, সূর্য থেকে যে লাইটটা চাঁদের দিকে যাচ্ছিল পৃথিবী মাঝে ঢুকে যেতে তারা লাইটটা আড়াল করে দিয়েছে, তাই তো? তাহলে আর যেতে পারছে না, তাহলে সেই মুহূর্তে আমরা পৃথিবী থেকে কিন্তু চাঁদকে আমরা দেখতে পাচ্ছি না, সেটা হয়ে গেল চন্দ্রগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ কখন হবে, যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসবে। আর চন্দ্রগ্রহণ কখন হবে, যখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসবে। বুঝতে পারলি? এই প্রশ্নটা যদি আমার অপশনটা বলা হয়নি, অপশনটা তো বলে দিচ্ছি যে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে, এটা তো নয়। পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসবে তখন তো চন্দ্রগ্রহণ হবে, কিন্তু প্রশ্ন দিয়েছে সূর্যগ্রহণ কখন ঘটে, তাহলে এটা হলো না। চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, আমরা পরবর্তীকালে জানবো ভরা কোটাল কি, মোরা কোটাল কি, তারপর তোর কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথি, এইসব বিষয়গুলো পরবর্তীকালে জানবো, জোয়ার ভাটার ক্লাসে জানবো। তখন কিন্তু এই সমকোণ রিলেট করতে পারবি, সমকোণ বিষয়টা তখন পাবি। আর চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে আসে, চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে, তখনই তো আমরা চাঁদকে আর সূর্যকে দেখতে পাবো না, তাহলে সেটাই হচ্ছে সূর্যগ্রহণ। তাহলে আনসার হয়ে যাবে এটা। আর নিচেরটা আরেকটা কি বলেছে না, সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে যদি আসে তাহলে সূর্য পৃথিবী চাঁদের মাঝে আসবে কি করে? আসতে পারবে না, কখনোই আসতে পারবে না। সূর্য পৃথিবী আর চাঁদের মাঝখানে আসতে পারবে না, হলে হতে পারে সূর্য পৃথিবী চাঁদ, নইলে হতে পারে সূর্য চাঁদ পৃথিবী, সূর্য এক সাইডে থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে সূর্যগ্রহণ কখন হবে, যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসবে। বুঝতে পারলি সকলে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন আমরা দেখেছি যে জৈন সম্মেলন প্রধান 2টি হয়েছিল আর বৌদ্ধ সম্মেলন হচ্ছে 4টি হয়েছিল। প্রশ্ন বলেছে যে 4 নম্বরে যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল কে পৃষ্ঠপোষকতা করেছিলেন বা কে কার আমলে হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা? অপশন বলছে অজাতশত্রু, নাকি কালাশোক, নাকি অশোক, নাকি কনিষ্ক। আর বল দিচ্ছি, অজাতশত্রু, নাকি কালাশোক, নাকি অশোক, নাকি কনিষ্ক? কনিষ্ক। আচ্ছা, বলতো 4টে যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল স্থানগুলো কোথায় কোথায় হয়েছিল কি বলতে পারবি? আচ্ছা, একটা ট্রিক শিখে দিচ্ছি, রবি পাকা, মাথায় রাখবি, রবি পাকা। রবি মহাপাকা মানে রবি পাকা। র ফর রাজগৃহ, রাজগৃহতে হয়েছিল প্রথম। বি ফর হচ্ছে বৈশালী, রবির দাদা বৈশালী হয়ে গেল। তাহলে কি প্রথম এটা রাজগৃহতে হয়েছিল, দ্বিতীয়টা বৈশালী। পাকার পা ফর পাটলিপুত্র, তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র। কা পর হচ্ছে কাশ্মীর, হলো কাশ্মীর। তাহলে 4টে যে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। তাহলে এটা হয়েছিল কোথায়? কাশ্মীর। যদি এটা প্রশ্ন দেয়নি, এটা এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিলাম। আচ্ছা, কার পৃষ্ঠপোষকতা হয়েছিল বা কোন রাজার সময় হয়েছিল? আচ্ছা, প্রথমটা মাথায় রাখবি অজাতশত্রু। কি মাথায় রাখবো? অ দিয়ে পুরো বাংলা বর্ণমালা শুরু হচ্ছে, অটা ফার্স্ট, তার মানে কি ফার্স্ট যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল কার আমলে হয়েছিল? অজাতশত্রু। দ্বিতীয়টা হচ্ছে কালাশোকের সময় হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কালাশোকের সময় হয়েছিল। তৃতীয়টা সম্রাট অশোক। আর চতুর্থটা তো কনিষ্ক। আচ্ছা,
তাহলে কি হলো, আমরা জানলাম কোথায় কোথায় হয়েছিল আর কোন কোন রাজার সময় হয়েছিল। এবার জানবো কে কে সভাপতি ছিল। প্রথমটাই ছিল মহাকাশ্যপ, তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনের কে সভাপতি ছিল? মহাকাশ্যপ। দ্বিতীয়টা ছিল সাবাকামি, কে ছিল? সাবাকামি। তাহলে প্রথমের সভাপতি ছিল মহাকাশ্যপ, তারপরে সাবাকামি, তারপর হচ্ছে উপগুপ্ত, কে ছিল? উপগুপ্ত। আর 4 নাম্বার হচ্ছে বসুমিত্র। কনিষ্কের সময় কে ছিল? বসুমিত্র। তাহলে আমরা কি কি জানলাম এট এ গ্ল্যান্স দেখ বলে দিচ্ছি। চারটে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথমটা রাজগৃহ, যেখানে প্রথম রাজগৃহ, তারপরে বৈশালী, তারপরটা পাটলিপুত্র, তারপর কাশ্মীর। আচ্ছা, কোন কোন রাজার সময় হয়েছিল? অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। কে কে সভাপতিত্ব করেছিল? প্রথমটা হচ্ছে মহাকাশ্যপ, তারপর সাবাকামি, তারপর উপগুপ্ত, তারপর হচ্ছে বসুমিত্র। তাহলে এখান থেকে চতুর্থ চারটে বৌদ্ধ সম্মেলনী পুরো একবারে আমাদের হয়ে গেল। তাহলে প্রশ্ন আনসার হয়ে যাবে কি? কনিষ্ক। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভারতের সর্বপ্রথম সংবাদপত্র কোনটা? এই বেঙ্গল গেজেট। এর সম্পাদক কে করেছিলেন? অপশন দিচ্ছে মার্সম্যান, নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নাকি অগাস্টাস হিকি, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর একবার বলছি, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক বা প্রকাশক কে ছিলেন? বলছে মার্সম্যান, নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, নাকি অগাস্টাস হিকি, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বলার চেষ্টা কর। জেমস অগাস্টাস হিকি। কত সালে প্রকাশিত হয়েছিল? 1780। 1780 সালে জেমস অগাস্টাস হিকি পরিচালিত বা সম্পাদিত ভারতের প্রথম সংবাদপত্র হলো কি? বেঙ্গল গেজেট। আচ্ছা, মার্সম্যান দিয়েছে কেন? মার্সম্যান কি? সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিল মার্সম্যান, ঠিক আছে। তারপর বলছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কি? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট, যেখানে কি ওই নীল চাষীদের দুর্দশা কিন্তু বর্ণনা করা হতো এই মার্সম্যান তোর হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের মধ্য দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা তো এটা আলাদা। ভারত সভাটা তো 1876 সালে সম্ভবত হলো মনে হয়। 1942 না, 1876 সালে ভারত সভা হয়েছিল। ওটা তো ভারত সভাটা একটা মানে অ্যাসোসিয়েশন। কিন্তু অ্যাসোসিয়েশনের কথা বলছিলাম তো সংবাদপত্র। দা বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে একটা উপাধি দেওয়া হয়, কেউ কি বলতে পারবি? বাংলার মুকুটহীন রাজা। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে প্রশ্ন বলছে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রড ও কোন কোষ? বিভিন্ন ধরনের কোষ রয়েছে, সেরকম বলছে রড ও কোন কোষ মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? রড এবং কোন কোষ মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? অপশন বলছে চোখ, নাকি কান, নাকি নাক, নাকি পা। চোখ, কান, নাক, পা, এর মধ্যে কোথায় রড ও কোন কোষ পাওয়া যায়? কেউ বল। চোখে পাওয়া যায়, তাই তো। আচ্ছা, রড এবং কোন কোষটা কি? এই দুটি হচ্ছে আলাদা ধরনের কোষ যেগুলো চোখে থাকে, যেটা কি আলো এবং বর্ণ মানে চিনতে বা নির্ধারণ করতে আমাদের সাহায্য করে, তাই তো। আচ্ছা, তাহলে আনসার হয়ে গেল চোখ। আচ্ছা, কানে একটা কিছু জিকে থেকে কোন একটা কিছু বল, যেমন থেকে কান থেকে কিছু। কানে সবচেয়ে ছোট্ট হাড় আমাদের মধ্যকর্ণে। কানের 3টে ভাগ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ 3টে অংশ নিয়ে গঠিত, 3টে হাড় নিয়ে গঠিত। কি কি? ইনকাস, মেলিয়াস, স্টেপিস। ওই স্টেপিস হলো কিন্তু মানবদেহের সবচেয়ে ছোট্ট হাড়, হলো। আর পা কি? পায়েতে সবচেয়ে বড় হাড়টা রয়েছে কি? এই যে জাংনি যেটা রয়েছে, ওটা উরুতে, এটা কি? ফিমার। আর তারপরে এখানে যেটা রয়েছে এটা কি? টিবিয়া ফিবিউলা, তাই তো। তাহলে মানবদেহের সবচেয়ে ছোট্ট হাড় স্টেপিস, যেটা কোথায় আছে? কানে। আর সবচেয়ে বড় হাড় রয়েছে ফিমার, যেটা পায়ে আছে, ঠিক আছে। তার নিচে এই সাইডটায় রয়েছে টিবিয়া ফিবিউলা। টিবিয়া ফিবিউলা, টিবিয়া ফিবিউলা, টিবিয়া ফিবিউলা, হলো। রেডিয়াস আলনার এখানে আছে, আঙ্গুলে আছে, ফ্যালেঞ্জাস আছে, তাই তো। তারপরে যে এইটাকে বলা হয় হাঁটুটাকে বলা হয় প্যাটেলা বলা হয়, প্যাটেলা, ঠিক আছে। পরে সব হবে। আচ্ছা, নেক্সট কোষ, তাহলে রড ও কোন কোষ কোথায় পাওয়া যায়? মানবদেহের চোখে পাওয়া যায়, ঠিক আছে। মানবদেহ নয়, এটা হচ্ছে অন্যান্য প্রাণীদেরও থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? WP প্রিভিয়াস ইয়ার্সে এই প্রশ্নটা এসেছে, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? অপশন দিয়েছে ভিলাই, নাকি বিলাসপুর, নাকি রায়পুর, নাকি ভোপাল। দেখ, কে বলতে পারবি? রায়পুর হচ্ছে কি ছত্তিশগড় স্টেটের ক্যাপিটাল।
ভিলায়ও কিন্তু ছত্তিশগড়ে আছে, এগুলো সব বড় বড় সিটি। বিলাসপুরও কিন্তু ছত্তিশগড়ে আছে, কিন্তু ভোপাল কিন্তু বিলাসপুরে নেই। আচ্ছা, এখান থেকে রিজনিং এর প্রশ্ন দিতে পারে, অড ওয়ান আউট, এর মধ্যে কোনটি আলাদা? অপশন দিয়ে দিল ভিলাই, বিলাসপুর, রায়পুর, ভোপাল। ভোপাল, কারণ এগুলো সবগুলো ছত্তিশগড় স্টেটের মধ্যে রয়েছে, সিজির মধ্যে রয়েছে, তাই তো? কিন্তু ভোপালটা শুধুমাত্র এমপির মধ্যে রয়েছে। আচ্ছা বলতো, মধ্যপ্রদেশকে কি নামে ডাকা হয়? বাঘ রাজ্য। সবচেয়ে বাঘের পরিমাণ বেশি, বনভূমির পরিমাণ বেশি, তাই তো? ঠিক আছে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমা হলো বা হাইড্রোজেন বোমা কিভাবে তৈরি হয়? আমি যখন একটা ক্লাসের সম্বন্ধে বলেছিলাম যে নিউক্লিয় সংযোজন কি আর বিয়োজন কি, যখন দুটি নিউক্লিয়াস বা পরমাণু পরস্পর যুক্ত হবে সেটা হয়ে যাবে কি? সংযোজন। আর যখন ডিটাচ হয়ে যাবে সেটা হয়ে যাবে বিয়োজন। তাহলে এই ভিত্তির ওপর বা এই প্রিন্সিপালের ওপর কাজ করে দুটি বোমা তৈরি করা হয়, একটা হাইড্রোজেন বোমা, একটা পারমাণবিক বোমা। আগে বলে দিই, তাহলে হাইড্রোজেন বোমা হলো কিসের উদাহরণ? সংযোজন বোমার ফলে হয়, নাকি বিভাজন বা বিয়োজন বোমা, নাকি রাসায়নিক বোমা, নাকি সবকটি সত্য? সংযোজন। আচ্ছা, এগুলো গুলিয়ে যায় যে কোনটা সংযোজন কোনটা বিভাজন। একটা মাথায় রাখবে, হিসি। হি মানে হাইড্রোজেন, সি মানে সংযোজন। তাহলে হাইড্রোজেন বোমা কি? সংযোজন। আর পারমাণবিকটা করার দরকার নাই, একটা হয়ে গেলে একটা তো বিয়োজন হয়ে গেল। তাহলে হিসি মাথায় রাখবো, বোমা রিলেটেড হিসি। হি মানে হচ্ছে হাইড্রোজেন আর সি মানে হচ্ছে সংযোজন। তাহলে হাইড্রোজেন বোমা তৈরি হয় সংযোজনের ফলে, আর পারমাণবিক বোমা হয় ঠিক আছে? তাহলে প্রশ্নটা বল দিয়ে রাখবে, দেখ, হাইড্রোজেন বোমা হলো কি? নিউক্লিয় সংযোজন বোমা হলো। তারপর দেখ নেক্সট প্রশ্ন, যে মানব দেহে, আমরা জানি যে মানব দেহে সব রকমের প্রয়োজন রয়েছে, যেমন প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, তাই তো? তাহলে প্রোটিন থেকে যেহেতু প্রশ্নটা বলেছি, মানব দেহে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টি অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য বলে মনে করা হয়? মানব দেহে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলি অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য বলে মনে করা হয়? দেখ, অ্যামাইনো অ্যাসিড কি? আমরা প্রোটিন খাচ্ছি, প্রোটিন জাতীয় খাদ্য খাচ্ছি, তাই তো? কিন্তু শরীর কিন্তু এটা বোঝে না প্রোটিন কি, ফ্যাট কি, ওরা এটা বোঝে না। ওরা একটা জিনিস বোঝে যে অ্যামাইনো অ্যাসিড। আমরা ধর প্রোটিন ডিম টিম খেলাম, আমাদের শরীরে কিন্তু এটা মানে শোষণ করতে পারবে না। ওটা কি ভেঙে যাবে কিসে? অ্যামাইনো অ্যাসিডে। যতক্ষণ না ভাঙছে ততক্ষণ শরীর সেটাকে মানে অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক আছে? তাহলে কি প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। যেমন গ্লুকোজ কার সরলতম রূপ? শর্করা সরলতম রূপ। মানে যে আমরা শাকসবজি এনে খাচ্ছি, এগুলো কিন্তু কি, এগুলো তো বা তোর ভাত খাচ্ছি, আলু খাচ্ছি, এগুলো শর্করা বা ফ্যাটের, শর্করা বা কার্বোহাইড্রেটের উদাহরণ। শরীর কিন্তু শর্করা কার্বোহাইড্রেট কিছু বোঝে না, ওরা শুধু একটা বোঝে গ্লুকোজ বোঝে। তুই খেলি বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ার মধ্য দিয়ে এগুলো বিশিষ্ট হয়ে যে কিসে পরিণত হচ্ছে না গ্লুকোজে পরিণত হচ্ছে, দিয়ে শরীর তখন সেটা গ্রহণ করছে, কনজিউম করছে। ঠিক একইভাবে ফ্যাটি অ্যাসিডটা ওরা ফ্যাটি মানে তোর ফ্যাট বলে কিছু বোঝে না, যে তুই পনির খেলি, হ্যাঁ চিজ খেলি, এগুলো বোঝে না, ঘি খেলি, এগুলো কিছু বোঝে না, ওরা বোঝে কি? গ্লিসারল। তাহলে প্রোটিনের সরলতম রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর কার্বোহাইড্রেটের সরলতম রূপ সব সরলতম রূপ। হ্যাঁ, মানে আমরা খাই বটে প্রোটিন কার্বোহাইড্রেট, কিন্তু ওগুলো শরীরে কাজে লাগবে না, ওগুলো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ শরীরে কোনো কাজ হবে না, বুঝতে পারলি? তাহলে এটা তো ভেঙে 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 সরল শেষ পর্যন্ত কি আসছে? এগুলো আসছে, তাই সরলতম রূপ বলছে। তাহলে প্রোটিনের সরলতম রূপ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আমরা যে ফ্যাট খাচ্ছি, ফ্যাটের কি? গ্লিসারল। ফ্যাটের গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড। আর কার্বোহাইড্রেট কি? গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে অ্যামাইনো অ্যাসিড বলেছে, আমি আগে বলেছিলাম যে প্রশ্ন থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু এই যে দেখ বলেছে মানব দেহে 20টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, প্রশ্ন আসতে পারে যে মানব দেহে প্রধানত কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? তাহলে 20টি, তার মধ্যে 9টি হচ্ছে, আমি আনসারটা বলেই দিলাম, ঠিক আছে, বলে দিচ্ছি, ঠিক আছে? 9টা কিন্তু অপরিহার্য। অপরিহার্য কেন বলছে? মানে এই 9টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু শরীরে বৃদ্ধি বল, পুষ্টি বল বা বিভিন্ন বিপাকীয় কাজ করতে কিন্তু এই 9টা অ্যামাইনো অ্যাসিডকে লাগবেই লাগবে, কিন্তু এটা শরীর থেকে সংশ্লেষিত হতে পারে না, অর্থাৎ এটা আমাদের বাইরের থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে গ্রহণ করতে হয়, বুঝতে পারলে? মানে যে খাবার দাবার খাচ্ছি তার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই 9খানা অ্যামাইনো অ্যাসিডকে গ্রহণ করতে হয়। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমাদের শরীরে কি অপরিহার্য হচ্ছে 9টা। আচ্ছা, 9টা অ্যামাইনো অ্যাসিডকে যদি তোরা করতে পারিস ভালো, না করতে পারো অসুবিধা কিছু নাই, শুধু নামগুলো শুধু জেনে রাখ,
যদি বলে দেয় যে এদের মধ্যে কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, তোরা নামগুলো যা শুনে রাখলো তখন ভাববি যে এটা তো শুনিনি, তার মানে এটা নিশ্চয়ই নয়। হলো, দেখ 9টা বলছি। দেখ প্রথম হচ্ছে লাউসিন, ঠিক আছে, লাইসিন, লিওসিন বা লাইসিন, হ্যাঁ লিওসিন বা লাইসিন, তারপরে আইসোলিওসিন। লাউসিন, লাউসিন, লাইসিন আলাদা একটা আছে, তাহলে লাউসিন একটা, আইসোলাউসিন একটা, দুটো হলো। একটা লাইসিন হলো, কটা হলো? 3টা হলো। আর একটা ভ্যানিল একটা হলো, ভ্যানিন, হ্যাঁ ভ্যালিন, ভ্যালিন একটা হলো, টিপটোফ্যান একটা হলো, ফিনাইল, তারপরে হচ্ছে অ্যালানিন একটা, কটা হলো? 6টা। 7টা হচ্ছে থিওনিন, 8টা হচ্ছে মিথিওনিন, আর একটা হচ্ছে তোর হ্যাঁ না 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 হিস্টিডিন, হিস্টিডিন, মিথিওনিন, থিওনিন, ফিনাইল অ্যালিনিন, টিপটোফ্যান, ভ্যালিন, লাইসিন, আইসোলাউসিন, আর একটা কি লিওসিন, লাউসিন নয় লিওসিন। হলো, তাহলে এগুলোতে চাপে কিছু নয়, 9টা একেবারে মাথায় রাখতে তার কোনো মানে নাই, রাখতে পারলে ভালো, না রাখলে অসুবিধা কিছু নাই। তাহলে মানব দেহে 20টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তার মধ্যে 9টা কিন্তু একবারে মাস্ট লাগবেই, একবার অপরিহার্য একবার। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তোরা বলবি যে আর তো অনেক আছে, কিন্তু চৌধুরী চরণ সিংটা এবছর জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? 2024 সালে 5 জনকে কিন্তু ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছে। কাদের কাদের দেওয়া হয়েছে? কর্পূরী ঠাকুরকে দেওয়া হয়েছে, এল.কে. আডবাণীকে দেওয়া হয়েছে, পি.ভি. নরসিংহ রাওকে দেওয়া হয়েছে, চৌধুরী চরণ সিংকে দেওয়া হয়েছে, আর এম.এস. স্বামীনাথনকে দেওয়া হয়েছে। 5 জনকে কিন্তু ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে 2024-এ ভারত রত্ন মানে এত সবচেয়ে বড় বেসামরিক পুরস্কার, তাহলে চৌধুরী চরণ সিং কিন্তু আপকামিং যে সমস্ত পরীক্ষা আসবে সেখানে চৌধুরী চরণ সিং থেকে প্রচুর প্রশ্ন আসবে, বুঝতে পারলি? যেহেতু একে হাইলাইট করেছে এবারে ভারত রত্ন দেওয়া হয়েছে, তাই সেখান থেকে এই যে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? অপশন বলছে বেঙ্গালুরু, নাকি চেন্নাই, নাকি পোর্ট ব্লেয়ার, নাকি লখনৌ। আর বলছি চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? বেঙ্গালুরু, নাকি চেন্নাই, নাকি পোর্ট ব্লেয়ার, নাকি লখনৌ? বল। লখনৌ রয়েছে। আচ্ছা, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে কিন্তু লখনৌ শহর অবস্থিত। আচ্ছা, তাহলে বেঙ্গালুরুতে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তার নাম কি? বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর বলে, বা এটাকে কেম্পে গৌদাও বলে। কি বলে? কেম্পে গৌদা। হলো। আচ্ছা, চেন্নাই কি রয়েছে? আন্না বা মিনাবাক্কম, আন্না বা মিনাবাক্কম চেন্নাই রয়েছে। পোর্ট ব্লেয়ারে কি রয়েছে? সাবারকার, বিডি সাভারকার, তাই তো? বিডি সাভারকার আন্তর্জাতিক এয়ারপোর্ট বা বিমানবন্দর কোথায় রয়েছে? পোর্ট ব্লেয়ারে। হলো, তাহলে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে লখনৌতে। নেক্সট প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? আচ্ছা, আমি বলছি জনসংখ্যা জনঘনত্বের মধ্যে পার্থক্যটা কি আছে? জনসংখ্যা মানে হচ্ছে ধর কোনো একটা গ্রামে কতজন লোক বসবাস করছে সেটা তার জনসংখ্যা। ধর একটা এক্স গ্রাম রয়েছে, তার পাশে ওয়াই গ্রাম রয়েছে। এক্স গ্রামটা অনেক বড়, তাই অনেক জনসংখ্যা রয়েছে। আর ওয়াই গ্রামটা কি না, ওর মতো অতটা বড় নয়, কিন্তু জনসংখ্যা ওর থেকে কম আছে। তাহলে যদি বলা হয় জনসংখ্যায় সবচেয়ে বড় কোন গ্রাম? এক্স গ্রাম। কিন্তু দেখা যাচ্ছে বড় গ্রাম হচ্ছে মানে গ্রামটা বড় বলে জনসংখ্যা বেশি অবশ্যই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ঘরের পর আবার অনেক দূরে আবার একটা বাড়ি, বুঝলে? মানে জনসংখ্যাটা ওই এরিয়ার তুলনায় কিন্তু কম। আর ওয়াই গ্রামটায় ছোট গ্রাম হতে পারে, পুরো কম্প্যাক্ট সেটেলমেন্ট একবারে, মানে এই ঘরের পরে আরেকটা ঘর, এই ঘরে 5টা করে লোক, এই ঘরে 5টা করে লোক, এই ঘরে 5টা করে 7টা করে লোক, বুঝতে পারছিস? মানে কি, যদি গ্রাম দুটোকে জনসংখ্যার ভিত্তিতে দেখিস তাহলে এক্স গ্রামটা বেশি আছে, 2 লক্ষর বেশি, হয়তো সাপোজ 2 লক্ষর বেশি, কথা প্রসঙ্গে বলছি 2 লক্ষর বেশি জনসংখ্যা আছে, আর এখানে হয়তো 1 লক্ষ জনসংখ্যা আছে, ঠিক আছে? তাহলে জনসংখ্যা বেশি কিন্তু এক্স গ্রামে, কিন্তু দেখা যাচ্ছে 2 লক্ষ যেমন জনসংখ্যা আছে, কয়েকশো মানে কয়েক হেক্টর জমি দিয়ে রয়েছে, আর এটা হচ্ছে জমি অল্প কিন্তু জনসংখ্যাটা কিন্তু বেশি আছে, তার মানে জনঘনত্ব কিন্তু এর বেশি হবে। আর জনসংখ্যা মানে কি, টোটাল কত জন বলছে, আর জনঘনত্ব মানে হচ্ছে কি না, একক ক্ষেত্রফল যুক্ত স্থানের উপর যে পরিমাণ জনসংখ্যা থাকছে তাকে জনঘনত্ব বলা হয়। জনঘনত্ব বলে নয়,
যে কোনো জিনিসই যখন ডেনসিটি বলে পাবি, এটা পপুলেশন ডেনসিটি বলে হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে বললাম। যদি বলা হয় কোনো অণুর ভিত্তিতে কোনো একক ক্ষেত্রফলযুক্ত স্থানের উপর যত পরিমাণ অণু রয়েছে সেটাকে বলা হয় ওই অণুর ঘনত্ব। বুঝতে পারলি? ঘনত্ব মানে কি, মানে শুধু ওই জিনিসটা ইয়ে করবে না, তার ভিত্তিতে কি এরিয়াটা বা ক্ষেত্রফলটাও কিন্তু ফ্যাক্ট করবে, বুঝলি? ওটা হচ্ছে জনঘনত্ব। তাহলে 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? অপশন বলছে 352, 345, নাকি 382, নাকি 1028। বলতে পারবে কেউ? 382 পার কিমি স্কোয়ার, মানে 1 কিমি বাই 1 কিমি এরকম একটা এরিয়া করলে, স্কোয়ার মানে জায়গা করলে সেখানে 382 জন লোক বসবাস করে, বুঝলি? আর 1028টা কিসের? পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1028, মানে 1 কিমি বাই 1 কিমিতে 1028 জন লোক বসবাস করে। আচ্ছা, জনঘনত্বের ভিত্তিতে 2011 জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ কিন্তু সেকেন্ড স্টেজে আছে। ফার্স্ট স্টেজে কে আছে? বিহার, 1106 জন। 1 কিমি বা 1 কিমি এই জায়গাটাতে বিহারে 1106 জন লোক বাস করে, আর আমাদের পশ্চিমবঙ্গে সেই জায়গাটাতে 1028 জন বাস করে। বুঝতে পারলি? তাহলে জনসংখ্যার ভিত্তিতে, জনসংখ্যা নয় আজকে, জনঘনত্বের ভিত্তিতে 1 নম্বরে আছে বিহার, সেকেন্ডে আছে পশ্চিমবঙ্গ। ঠিক একইভাবে যদি দেখি জনঘনত্ব কম, অরুণাচল প্রদেশ চলে যায়, পাহাড়ি ও পার্বত্য অঞ্চল, তাই তো? তাহলে 1 কিমি বা 1 কিমিতে মাত্র 17 জন বসবাস করে। 16, কোনো বলে 17 বলে, ঠিক আছে? 16-17 এরকম একটা ফিগার আছে। তাহলে জনঘনত্ব, বুঝতে পারলি, জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশ 16 কিংবা 17 এরকম একটা ফিগার আছে, আর সবচেয়ে বেশি আছে বিহার 1106 জন, আর পশ্চিমবঙ্গ আছে সেকেন্ড স্টেজে 1028, আর ওভারঅল ইন্ডিয়ার বললে 382 পার স্কয়ার কিমি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, রিজার্ভ ব্যাংক বা আরবিআই, রিজার্ভ ব্যাংক বা আরবিআই দুটো ব্যাংকিং ক্ষেত্রে দুটো পার্ট পাবি, দেখবি। একটা হচ্ছে তোর প্রতিষ্ঠাকাল, আর একটা বলবি জাতীয়করণ। প্রতিষ্ঠাকালটা কি না, ওই ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে সেটা হচ্ছে প্রতিষ্ঠাকাল। আর জাতীয়করণ কি, ওই বেসরকারি সংস্থাটাকে বা প্রতিষ্ঠানটাকে সরকারিভাবে তার নিজের একটা অংশ বলে ঘোষণা করছে, সেটা হচ্ছে তার জাতীয়করণ। বুঝতে পারলি? এই ধর আমরা গ্রুপ স্টাডি করছি, এটা ধর মানে বেসরকারি, তো সরকার কি বেসরকারি, তাহলে এইটা হয়ে যাবে কি আমরা প্রতিষ্ঠা করেছি 2025-এ। কিন্তু দেখা গেল এত গ্রো হচ্ছে, হয়তো সরকার ভাবলো না এদেরকে দিয়ে কিন্তু যুব প্রজন্মকে কিছু শিক্ষা দেওয়া যেতে পারে, আমাদের নিজেদের একটা ইয়ে করি শিক্ষা বিভাগ থেকে, এদেরকে সেখানে ওদেরকে জয়েন করে দিই। তাহলে কি সরকার কি করছে? আমাদেরকে সরকারের অংশ করে দিচ্ছে। তার মানে আমাদের প্রস্তুতি চ্যানেলটাকে কি করলো? জাতীয়করণ করে দিল। বুঝতে পারলি? তাহলে প্রতিষ্ঠা কি জিনিস, জাতীয়করণ কি জিনিস, আলাদা জিনিস। বুঝতে পারলি তো? তাই বলছে যে রিজার্ভ ব্যাংকটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, জাতীয়করণ চাইনি। প্রশ্ন আনসার বলছে 1935, নাকি 47, নাকি 1948, নাকি 1949। 1935-এ মানে আরবিআইটা প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার মুম্বাইতে আছে, তাই তো? কিন্তু তো জাতীয়করণ বা সরকার নিজের সাথে যুক্ত করেছে কততে? 1949-এ। হলো? তাহলে 1935-এ হচ্ছে আরবিআই এস্টাবলিশড হয়, আর 49-এ কি হয়ে যায়? জাতীয়করণ হয়ে যায়। আচ্ছা, রিসেন্ট এই আরবিআই এর যে গভর্নর, সে কিন্তু চেঞ্জ হয়েছে। আগে কে ছিল? শক্তিকান্ত দাস ছিল, 25তম ছিল। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কে? 26তম আছে সঞ্জয় মালহোত্রা। হলো? তাহলে এখন আরবিআই এর 26তম গভর্নর কে? সঞ্জয় মালহোত্রা। 25তম ছিল কি? শক্তিকান্ত দাস। আমি বেশি এইগুলো নিয়ে যাচ্ছি না, কারণ প্রচুর বড় হয়ে যাবে। একটা শুধু জেনে রাখবি, এটাও ইম্পর্টেন্ট, কিছু দিন আগে বা কিছু মাস আগে যেহেতু আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেলেন, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের কি বলতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেরকম কারণ প্রশ্ন আছে, যেটা কিছু বছর আগে হয়ে গেছে সেগুলো কি তুলে ধরা, তাই তো? তাহলে মনমোহন সিং যেহেতু মারা গেছে, এখান থেকে আসতে পারে ভারতের কোন প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী যিনি তোর আরবিআই গভর্নর হয়েছিলেন? মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিন্তু আরবিআই এর গভর্নর পদ সামলেছেন। বুঝতে পারলি? যেহেতু মনমোহন সিং মারা গেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে মনমোহন সিংকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 35-এ হচ্ছে জাতীয় তোর প্রতিষ্ঠা হচ্ছে আরবিআই এর, আর জাতীয়করণ হচ্ছে 49-এ। আচ্ছা, নেক্সট প্রশ্ন,
বলছে অ্যাসিড দ্রবণে লিটমাস পেপারের বর্ণের কি পরিবর্তন হয়? আমরা দেখেছি যে অ্যাসিডে কোনো একটা জিনিসকে ডুবিয়ে দিলে একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটা ক্ষারে ডুবিয়ে দিলে সেটা আর চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কোনো জিনিস অ্যাসিড না ক্ষার সেটা কোন স্কেলের সাহায্যে প্রকাশ করা হয় বলতো? পিএইচ স্কেল, তাই তো? সম্ভবত পটেনশিয়াল হাইড্রোজেন, পিএইচ এর পুরো পটেনশিয়াল হাইড্রোজেন। আচ্ছা, পিএইচ স্কেলে 14টা দাগ থাকে। 7 হচ্ছে নিরপেক্ষ, 7-এর যদি কম হয় কোনো জিনিসের মান সেটা অ্যাসিড বলবে, আর 7-এর পর বললে সেটা ক্ষার বলবে, আর 7-এ থাকলে সেটাকে বলবে নিরপেক্ষ বলবে, তাই তো? তাহলে ধর জল বিশুদ্ধ জলের পিএইচ এর মান কিন্তু 7, অর্থাৎ সেটা প্রশমিত। তাহলে বলছে ওই অ্যাসিড, একটা অ্যাসিডের মধ্যে একটা লিটমাস পেপারকে যদি ডুবিয়ে দিই তাহলে কালারে কি চেঞ্জেস আসবে? অপশন বলছে লাল থেকে নীল হয়ে যাবে, নাকি নীল থেকে লাল হবে, নাকি লাল থেকে হলুদ হয়ে যাবে, নাকি নীল থেকে বর্ণহীন হয়ে যাবে। আরো বলছি, লাল থেকে নীল হয়ে যাবে, নাকি নীল থেকে লাল হবে, নাকি লাল থেকে হলুদ হবে, নাকি নীল থেকে বর্ণহীন হবে। এটা কিন্তু বিরাট গুলিয়ে যায়, নীল থেকে লাল না লাল থেকে নীল। আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, মাথায় রাখবি, অনিল। অনিল ব্যক্তির নাম হয়তো অনিল। অ মানে অ্যাসিড, নি মানে নীল, আর ল মানে লাল। তাহলে অ্যাসিড নীলকে লাল করে, অনিল। অনিল, হ্যাঁ। অ মানে অ্যাসিড, নি মানে নীল, ল মানে লাল। তাহলে অ্যাসিড নীলকে লাল করে, আর ক্ষারটা ঠিক তার উল্টো করে, লালকে নীল করে দিবে। হলো? তাহলে অ্যাসিড দ্রবণে লিটমাসের কালার চেঞ্জেস কি হবে? অনিল। অনিল, ও মানে অ্যাসিড, অ্যাসিড নীলকে লাল করে। হলো? তাহলে আনসার হয়ে যাবে কি? নীলকে লাল করে, বা নীল থেকে লাল হয়। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয়? প্রশ্ন ভালোভাবে পড়বি, তাড়াহুড়ো করে কিন্তু বিশুটাকে বিহু করবি না। বিশু আলাদা জিনিস, বিহু আলাদা জিনিস। হ্যাঁ, তালবর্ষ, তালব্যস্য। আচ্ছা, বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন বলছে আসাম, নাকি কেরল, নাকি পাঞ্জাব, নাকি ত্রিপুরা। বিশু উৎসব কোথায় পালিত হয়? কেরল, আসাম, পাঞ্জাব না ত্রিপুরা? কেরল। হ্যাঁ, তোরা সবাই ঠিকই করেছে, আমি আগে হিন্টসটা দিয়ে দিয়েছি বলে করেছিস ঠিক। হ্যাঁ, কেরলে কিন্তু বিশু হয়। এছাড়া কেরলে আর একটা ওনাম হয়, ওনাম হয়, তাই তো? আচ্ছা, অসমে যেটা হয় সেটা বিহু হয়। বিহু আর বিশু আলাদা। বিশু বললে কেরল, আর বিহু বললে আসাম। পাঞ্জাবে বাংলা গুলো তো ডান্স। বৈশাখী উৎসব, যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হলো 1919 সালে 13 এপ্রিল, ওই বৈশাখী উৎসবই তো হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের। জেনারেল ডায়ারের নির্দেশে 1600 রাউন্ড গুলি চলেছিল। তাহলে পাঞ্জাবে হয় উৎসবটা একটা বৈশাখী উৎসব, আর ত্রিপুরায় একটা উৎসব হয় কার্চি পূজা। কার্চি পূজা, কার্চি পূজা, ত্রিপুরায় যে উৎসবটা হয় তার নাম কার্চি পূজা। তাহলে বিশু উৎসব কোথায় পালিত হয়? কেরলে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সেতার নামক বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কয়টি? বিভিন্ন বাদ্যযন্ত্রে কটা করে তার থাকে, হ্যাঁ, এই সমস্ত কিন্তু প্রশ্ন এসে থাকে। সেতার নামক বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কয়টি? অপশন বলছে 1, নাকি 3, নাকি 5, নাকি 7? 3। আচ্ছা, কিভাবে মনে রাখবো? সেতার কটা ওয়ার্ড? 3টে ওয়ার্ড, তাই সেতারের তারের সংখ্যাও 3টে। তাহলে সেতার নামক বাদ্যযন্ত্রে 3টি তার থাকে। আচ্ছা, যদিও আমি আলোচনা করবো তো বল দিচ্ছি, বাদ্যযন্ত্র অনেক ধরনের হয়ে থাকে। সুশির বাদ্যযন্ত্র হয়ে থাকে, তন্তু বাদ্যযন্ত্র হয়ে থাকে। তন্তু বাদ্যযন্ত্র মানে কি? যেগুলো তারের উপর বেসড করে কি আওয়াজটা ওঠে, সেটা বলে তন্তু বাদ্যযন্ত্র। এই যে তার রয়েছে, তারটাকে আমরা করি বলে তো আওয়াজটা ওঠে, তাহলে এটা তন্তু বাদ্যযন্ত্র হলো। সম্ভবত যেটাকে আমরা বাঁশি, যেটা মুখের বাতাসের সাথে যে বাঁশিটা, যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো বাজাই, সেগুলো সুশির বাদ্যযন্ত্র। এগুলো পরে আলোচনা করবো। হ্যাঁ, তাহলে সেতারটা কি তন্তু বাদ্যযন্ত্রের একটা উদাহরণ, এবং তাদের তারের সংখ্যা কটা? সেতার ওয়ার্ড 3টে তার থাকে। হ্যাঁ, আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের, এবং খুব সহজ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার বলছি, আগামীতে সেই সমস্ত প্রশ্নগুলোর উপর বেশি জোর দেয় যে কোনো বোর্ড না, তার কিছু বছর আগে বা কিছু মাস আগে ঘটে যাওয়া ঘটনার উপর। সেরকম আমি প্রশ্নটা রেখেছি, সকলে কমেন্ট করবেন। প্রশ্ন হচ্ছে, মহাকুম্ভ মেলা প্রধানত কোন ধর্মের সাথে যুক্ত? যদিও আমাদের ভারত হচ্ছে কি সর্বধর্মের সমন্বয়ে গঠিত, আমরা হিন্দুরাও কিছু কিছু মুসলিমদের মানে অনুষ্ঠান দেখতে যাই বা পালন করি, মুসলিমরাও কিন্তু হিন্দুদের পালন করে, তাই তো? মানে আমাদের ধর্ম কি
ধর্ম নিরপেক্ষ, আমাদের দেশটাকে তো বলা হয়েছে সংবিধানে ধর্ম নিরপেক্ষ বা সেকুলার, তাই তো। তার মানে যদিও কোনো উৎসব পার্টিকুলার কোনো ধর্মের হয় না, তবু মেজরিটি অনুযায়ী কিন্তু বেশি লোক যেই ধর্মের পালন করে সেই উৎসবটাকে সেটাই বলা হয়ে থাকে, বা পুরাণ অনুযায়ী অনেক বিষয় আছে, ঠিক আছে। তাহলে মহাকুম্ভ মেলা প্রধানত, এই যে প্রধানত মহাকুম্ভ মেলা প্রধানত কোন ধর্মের সাথে যুক্ত? অপশন বলছে হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি শিখ। মহাকুম্ভ মেলা প্রধানত কোন ধর্মের সাথে যুক্ত? অপশন হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি শিখ। আচ্ছা, এই প্রশ্নের আনসার যেটি হবে সেটা তো তোমরা দিচ্ছ, আর আদার্স যে তিনটে অপশন রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ, এই চারটের মধ্যে যে তিনটে বেঁচে থাকছে ওই তিনটেকেও লিখে হাইপেন দিয়ে কিন্তু তাদের দুটো দুটো করে কিন্তু উৎসবের নাম দিতে হবে। আমি কেন কমেন্টটা করতে বলছি, পড়াশোনাটাকেও বলে লেখাপড়া বলে, যত লিখবে তত তোমাদের মনে থাকবে। তো আমি জানি বলে আর লিখলাম না, ওইটা কিন্তু বেশি ভুলে যাওয়ার প্রবণতা থাকে। তাই বলবো কমেন্টে অবশ্যই করবে। যদি মনে হয় যে আমি 15টা প্রশ্ন করলাম, 15টা প্রশ্ন কি কমেন্টে আমি আরেকবার করে লিখবো যত তত রিভাইজ তত বেশি হবে। তোমরা চাইলে পারো লিখতে কমেন্ট সেকশনে গিয়ে 15টা প্রশ্ন হাইপেন দিয়ে আনসারগুলো, মানে এই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তোমাদেরই এটা কিন্তু পজিটিভ দিককে ইঙ্গিত দেবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি কারোর অসুবিধা থেকে থাকে কমেন্টে তোমরা সেটা জানাতে পারো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।